মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু মার্কিন সাম্রাজ্যের পতনের শব্দ। পেন্টাগনের ভুল হিসাবকে বুড়ো আঙুল দেখিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একযোগে এমন প্রলয়নকারী পাল্টা আঘাত হেনাচ্ছে, যার ধাক্কায় পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক নেটওয়ার্ক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সিরিয়া থেকে কুয়েত, ওমান থেকে কাতার, সবখানে এখন কেবল মার্কিন ঘাঁটির জ্বলন্ত ধ্বংসাবশেষ। ইরান এবার আর কেবল প্রতিরোধ করছে না, তারা ঝানু রণকুশলীর মতো আমেরিকার পুরো সামরিক পরিকাঠামোর মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নিখুঁত নিশানায় সিরিয়ায় অবস্থিত মার্কিন বিশেষ অভিযান পরিচালনাকারী মূল কমান্ড সেন্টারটি এখন স্রেফ ধ্বংসস্তূপ। একই সাথে ওমানের সালমা মালভূমি এবং খানাম এলাকায় মার্কিন নৌ ও আকাশ নজরদারির রাডারগুলো গুড়িয়ে দিয়েছে ইরান। এর ফলে পুরো অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যে চোখ ও কান ছিল তা এখন চিরতরে অন্ধ। সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটেছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে। আইআরজিসির নতুন ধাপের এই অভিযানে কুয়েতে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, একাধিক বিশাল অস্ত্রের গুদাম এবং দুটি অত্যাধুনিক হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে মার্কিন সেনাদের পুরো ঘাঁটি এখন দাউ দাউ আগুনে জ্বলছে, যা আমেরিকার লজিস্টিক সাপোর্টের কোমর ভেঙে দিয়েছে। শুধু কুয়েত নয়, কাতারের আকাশসীমায়ও এখন ইরানি মিসাইলের গর্জন। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। জর্ডানের আকাশেও 3টি ইরানি মিসাইল ভূপাতিত করার দাবি করা হলেও মার্কিন জোটের ভেতরে যে চরম আতঙ্ক ঢুকে গেছে তার লুকানো যাচ্ছে না। ইরানের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহর ও এরবিলের আকাশে একের পর এক বিস্ফোরণ প্রমাণ করছে আমেরিকার কোনো সুরক্ষা বলই আর নিরাপদ নয়। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত এই অভিযানে একটি রাডার ব্যবস্থা ও বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। আমেরিকার এই একগুঁয়েমি আর যুদ্ধবাজ নীতির চূড়ান্ত শাস্তি হিসেবে ইরান এবার বিশ্ব অর্থনীতির মূল চাবিকাঠিতে হাত দিয়েছে। স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আইআরজিসি বিশ্বকে সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চল থেকে মার্কিন হস্তক্ষেপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। আমেরিকা যতক্ষণ উস্কানি বন্ধ না করবে ততক্ষণ এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্ববাজারে যেতে দেবে না তেহরান। ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে এবং তেল গ্যাস রপ্তানি পুরোপুরি থমকে গেছে। ডোনাল্ড ট্রাম্প যতই ফাঁকা বুলি আওড়ান না কেন, মধ্যপ্রাচ্যের বাস্তব যুদ্ধক্ষেত্র বলছে আমেরিকার বিশ্ব মোড়লগিরির দিন শেষ। লড়াইয়ের রিমোট কন্ট্রোল এখন আর ওয়াশিংটনের হাতে নেই, তা এখন সম্পূর্ণভাবে ইরানের কমান্ড সেন্টারের নিয়ন্ত্রণে। আমেরিকা আন্তর্জাতিক সব অঙ্গীকার আর পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া 17 জুনের সমঝোতা স্মারক লঙ্ঘন করে আবারও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করেছিল। হরমুজগান প্রদেশে চলন্ত যানবাহন ও বেসামরিক সেতুর ওপর বোমা বর্ষণ করে যুদ্ধাপরাধের পথ বেছে নিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু তেহরানের বীর যোদ্ধারা বুঝিয়ে দিয়েছেন, নির্দোষ ইরানিদের প্রাণের হিসাব তারা কড়ায় গণ্ডায় উসুল করতে জানেন। 90% এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে, তেল আবিবের বুক কেঁপে উঠেছে আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে। ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার।
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে। হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90% কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত। ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাঘকে আহত করলে কি তাকে পঙ্গু করা যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই ভুলটাই করল। বোমার পর বোমা, হামলার পর হামলা। তবু লৌহ মানব ইরান মাটিতে লুটিয়ে পড়েনি, বরং ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে আরো শক্তপোক্ত হয়ে। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন প্রতিবেদনই এখন সাক্ষ্য দিচ্ছে সেই অবিশ্বাস্য পুনরুত্থানের। ওয়াশিংটনের দরবারে বিজয়ের ঢাক বাজানো হয়েছিল বেশ জোরে সোরে। ডোনাল্ড ট্রাম্প বারবার মাইকে এসে ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাটির নিচে যে সত্য লুকিয়েছিল তা আর আড়ালে রইল না। নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিল সেই বিস্ফোরক তথ্য। চলতি মে মাসের গোড়ায় তৈরি মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়নে স্পষ্ট লেখা আছে, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মজুতের প্রায় 90% এখন আংশিক বা পুরোপুরি সচল। হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি ঘাঁটির মধ্যে 30টি ইরানের মুঠোয়। সামগ্রিকভাবে যুদ্ধ শুরুর আগের তুলনায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র এখনো অক্ষত। এ যেন শত্রুর নিজের মুখেই পরাজয়ের স্বীকারোক্তি। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল টানা কয়েক সপ্তাহ মার্কিন ও ইসরায়েলি বোমার আঘাতে ইরানের আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বিশ্ব ভেবেছিল এবার বুঝি পারস্যের ঘোড়া মুখ থুবড়ে পড়ল, কিন্তু ইরান তখন মাটির নিচে নিজের শিকড় আরো গভীর করছিল। যুদ্ধকালে ইরান থেমে থাকেনি এক মুহূর্ত। পাল্টা হামলার পর পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে কমপক্ষে 100টি ধাপে আঘাত করেছে তেহরান। এক হাতে ঢাল, আরেক হাতে তলোয়ার। এটাই ইরানের যুদ্ধনীতি। এরপর যুদ্ধবিরতি এলো, কিন্তু ইরান বসে রইল না। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি তখন জানালেন এক চাঞ্চল্যকর কথা। যুদ্ধবিরতির সুযোগে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। মানে হামলাকারীরা যতটা ক্ষতি করলো তার চেয়ে বেশি পুষিয়ে নিয়েছে ইরান। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, এ প্রবাদ যেন ইরানের জন্যই তৈরি। তাক করা বন্দুক, টানা ঘোড়া। গত শনিবার মুসাভি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন পরিস্থিতি। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজের দিকে তাক করে রাখা আছে, শুধু অপেক্ষা একটি নির্দেশের। চূড়ান্ত আদেশ পেলেই বাহিনীগুলো ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ, যেখান দিয়ে প্রবাহিত হয় বিশ্বের তেল সরবরাহের বিশাল অংশ। তার পাশে 30টি সক্রিয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে ইরান যেন দাঁড়িয়ে আছে দারোয়ানের মতো। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতির কপালে যে বিপদ ঘনাবে সেটি ওয়াশিংটনও ভালো করে জানে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য এই গোয়েন্দা প্রতিবেদনকে নাকচ করার চেষ্টা করলেন। দাবি করলেন ইরান বুঝতে পারছে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। এমনকি যারা ইরানের শক্তি পুনরুদ্ধারের কথা বলছেন তাদের হয় বিভ্রান্ত, নয়তো আইআরজিসির মুখপাত্র বলে চিহ্নিত করলেন। কিন্তু এই যুক্তি খণ্ডন নিজেই খণ্ডিত, কারণ এই তথ্য কোনো ইরানি সূত্রের নয়। এ হলো মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের কথা। নিজের ঘরের আয়না যখন অন্য ছবি দেখাচ্ছে, তখন বাইরে সুন্দর মুখ দেখানো কঠিন।
যুদ্ধের আগুন নেভেনি, কেবল ছাই চাপা পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে তা যে কোনো মুহূর্তে আবার জ্বলে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেন, একদিন পরেই আবার জানালেন আলোচনা চলছে। কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতে তেহরান হাত গুটিয়ে বসে নেই। চিন্তন প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি জানাচ্ছেন, এবারের যুদ্ধের ছক আগের বারের চেয়ে একেবারে আলাদা হবে। প্রথম দফায় ইরান ধীরে ধীরে গুটি সাজিয়েছিল, মাসের পর মাস ধরে টিকে থাকার কথা মাথায় রেখে ক্ষেপণাস্ত্রের মজুদ বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবার ইরান মনে করছে লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র, তাই সব শক্তি এক ঝটকায় ঢেলে দেওয়ার পরিকল্পনা। হামিদ রেজা বলছেন, নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শত্রুর হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে। ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র বন্দুক নয়, তেল। উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলো এই তিনটি শিয়ায় আঘাত করলেই বিশ্ব অর্থনীতির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এই প্রতিবেশীদের চাপে রেখেছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হলে এই দেশগুলো আর দর্শকের আসনে বসে থাকতে পারবে না, তারাও যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেটাই ইরানের চাল। উপসাগরীয় নেতারা এই আগুনে পুড়তে চান না বলেই এতদিন সংঘাত এড়িয়ে চলছেন। তাদের এই ভয়টুকুই এখন ইরানের হাতে সবচেয়ে বড় তাস। দুই সমুদ্রে দুই ফ্রন্ট। সমুদ্রপথ থেকে দুনিয়াকে দুই ভাগ করে দেওয়ার ক্ষমতা ইরানের আছে। একদিকে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের মুখ, অন্যদিকে বাব আল মানদেব, লোহিত সাগরের গলা। এই দুটো সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে যে বিপর্যয় নামবে তা সামলানো ট্রাম্পের পক্ষে কঠিন হয়ে যাবে। ইয়েমেনের হুথিরা বাব আল মানদেবের ঠিক পাশেই থাকে। ইরান সমর্থিত এই গোষ্ঠী নতুন যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে রেখেছে। তবে প্রথম দফার লড়াইয়ে তারা সতর্কতার সঙ্গে পা ফেলেছিল, কারণ তাদের অস্ত্রের মজুদ শেষের দিকে। তারপরও যুক্তরাষ্ট্র যদি একসঙ্গে দুটো সামুদ্রিক ফ্রন্টে মোকাবিলার চাপে পড়ে, তবে কৌশলগত সুবিধা ইরানের দিকে হেলে পড়বে। আমিরাতকে উটের যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি। ইরানের সরকার ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক পডকাস্টে বলে দিয়েছেন, আমাদের অবশ্যই আমিরাতকে উটে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আবুধাবি দখল করব। কথাটা শুনতে অতিরঞ্জিত মনে হলেও আরব গালফ স্টেট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আলী আল ফোনে সতর্ক করছেন, এই বক্তব্য ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের চিন্তার প্রতিফলন। কারণ হলো, মার্কিন ইসরায়েলে হামলার সময় আমিরাত ও সৌদি আরব নাকি গোপনে ইরানের বিরুদ্ধে সাহায্য করেছে। এই বিশ্বাস এখন তেহরানের অন্দরে শিকড় গেড়েছে। তাই উপসাগরীয় প্রতিবেশীরা এবার শুধু যুদ্ধের দর্শক নয়, সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে আছে। বিশ্বের তেলের শিরা কেটে দেওয়ার ক্ষমতা যার হাতে, সে দেশ সহজে হার মানে না। ইরান ঠিক এই বার্তাটাই এখন পৌঁছে দিতে চাইছে ওয়াশিংটনে। ইরান সংকট এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধ জ্বরে আক্রান্ত। হরমুজ প্রণালীর ব্লকেড নিয়ে ওয়াশিংটন ব্যস্ত। কিন্তু পর্দার আড়ালে এক নতুন শক্তি দ্রুত উঠে আসছে। চীন এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে। ওয়াশিংটন যেখানে যুদ্ধে করেছে, চীন সেখানে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নজর এখন মধ্যপ্রাচ্যে, কিন্তু এটি চীনের জন্য এক আশীর্বাদ। চীনের নজর এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তারা তথ্য সংগ্রহে ব্যস্ত। তাদের গোয়েন্দা জাহাজ লিওনিং 1 এখন ওমান উপসাগরে। এটি ওত পেতে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি যুদ্ধ বিমানও জাহাজের ওপর নজর রাখছে। তারা যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সংকেত চুরি করছে। বেইজিং এখন যুদ্ধের ময়দানের আসল চিত্র পাচ্ছে। ভবিষ্যতে যুদ্ধের পরিকল্পনা তৈরিতে এটি তাদের বড় অস্ত্র। চীন শুধু নজরদারি করছে না, তারা অস্ত্রও দিচ্ছে। ইরানকে তারা ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য মিসাইল দিচ্ছে। এগুলো অতি আধুনিক। FN-6 বা QW-12 মিসাইলগুলো খুব বিপজ্জনক। এগুলো দিয়ে হেলিকপ্টার বা ড্রোন অনায়াসেই নামানো যায়। যুক্তরাষ্ট্রের AC-130 গানশিপের জন্য এটি বড় হুমকি। আকাশপথ এখন আর নিরাপদ নয়। চীনা প্রযুক্তির এই মিসাইলগুলো মার্কিন ফ্লেয়ারের বিভ্রান্তি মানে না। তারা লক্ষ্যবস্তু ধ্বংস করেই ছাড়ে। চীনের নৌবাহিনী এখন অকল্পনীয় গতিতে বাড়ছে। তাদের হাতে এখন ৩৩২টির বেশি যুদ্ধ জাহাজ। তাদের 3টি বিমানবাহী রণতরী আছে। ধ্বংসাত্মক সব ডেস্ট্রয়ার তৈরি করেছে তারা। দক্ষিণ চীন সাগরে তাদের আধিপত্য বাড়ছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চীনের ইউলিন ঘাঁটি। হাইনান দ্বীপে তারা বড় পরিবর্তন এনেছে। সেখানে পাহাড়ের নিচে গোপন ঘাঁটি তৈরি করেছে তারা। সাবমেরিনগুলোকে তারা মাটির নিচে লুকিয়ে রাখছে। সেখানে নতুন নতুন জেট তৈরি হচ্ছে। চীনের পারমাণবিক সাবমেরিনগুলো এখন সেখানে নিরাপদ। তারা তাদের দ্বিতীয় পর্যায়ের পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলছে। চীনের হাতে এখন YJ-21 হাইপারসনিক মিসাইল আছে। এটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত চলে। এটি আটকানো প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো এখন চীনের মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের হাতে 11টি শক্তিশালী বিমানবাহী রণতরী আছে। তাদের আছে 100 বছরের অভিজ্ঞতা। তারা বিশ্বের সেরা। চীন এখনো নতুন, তাদের মাত্র 14 বছরের অভিজ্ঞতা। তাদের 3টি রণতরী লিওনিং, সানডং এবং ফুজিয়ান তাদের সবচেয়ে আধুনিক। তারা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নকল করছে। তাদের J-35 যুদ্ধ বিমান দেখতে অনেকটা F-35 এর মতো। তারা যুক্তরাষ্ট্রের নকশা কপি করছে। তাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার হয়তো ভিন্ন, কিন্তু তারা দ্রুত শিখছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হবে অগ্রাধিকার, কিন্তু এখন তারা ইরান নিয়ে ব্যস্ত। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ভুল জায়গায় লড়ছে? চীন কোনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা সামরিক সক্ষমতায় অনেক এগিয়ে গেছে। তারা কোনো রক্তক্ষরণ ছাড়াই শক্তিশালী হচ্ছে। ইরানের এই সংঘাত কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ব্যস্ত একটি যুদ্ধে, আর চীন ব্যস্ত তাদের আধিপত্য বিস্তারে। খেলার মাঠ বদলে যাচ্ছে দ্রুত। চীন এখন নীরব, কিন্তু সবচেয়ে বড় কৌশলগত বিজয়ী। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখন চীনের হাতে। যুক্তরাষ্ট্র যদি সতর্ক না হয়, তবে তারা এক বিশাল কৌশলগত ধাক্কা খেতে যাচ্ছে। যুদ্ধের ময়দানে একটা কথা বহু দিন ধরে চলে আসছে, জোরজার মূল্যের তার। কিন্তু এখন সেই সমীকরণ বদলে গেছে। আজ এমন এক বাস্তবতা সামনে এসেছে যেখানে কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে দিতে পারে মাত্র কয়েক লাখ টাকার ছোট্ট একটি ড্রোন। দেখতে খেলনার মতো, কিন্তু কাজ ভয়ঙ্কর। আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে আছে ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর নিষেধাজ্ঞায় থাকা একটি দেশ কিভাবে এমন প্রযুক্তিগত শক্তি গড়ে তুলল, এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির বড় রহস্য। গল্পটা শুরু 1979 সালের ইসলামী বিপ্লব থেকে। বিপ্লবের পর আমেরিকা ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। একসময় আমেরিকার কাছ থেকে কেনা অত্যাধুনিক F-14 টমক্যাট যুদ্ধ বিমানগুলো হয়ে যায় প্রায় অকেজো, কারণ খুচরা যন্ত্রাংশ আর কারিগরি সহায়তা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। আকাশ যুদ্ধে ইরান ছিল অনেকটাই পিছিয়ে, কিন্তু সেই দুর্বলতাই তাদের শক্তিতে পরিণত হয়। তারা বুঝতে পারে অন্যের উপর নির্ভর করলে চলবে না, নিজেদের প্রযুক্তি নিজেদেরই বানাতে হবে। এই সময় ইস্পাহানের কিছু তরুণ প্রকৌশলী ও সাধারণ মানুষ মিলে শুরু করেন এক নতুন উদ্যোগ। তাদের লক্ষ্য ছিল কম খরচে এমন কিছু তৈরি করা যা শত্রুর এলাকায় ঢুকে তথ্য নিয়ে আসতে পারে। প্রথম দিকের ড্রোনগুলো ছিল খুবই সাধারণ। কাঠের পাখা আর জ্বালানি রাখার জন্য ব্যবহার করা হতো হাসপাতালের IV ব্যাগ। অনেকে এটাকে হাস্যকর মনে করেছিল, কিন্তু 1983 সালে সেই খেলনা ড্রোন যখন শত্রুপক্ষের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ ছবি নিয়ে ফিরে আসে, তখন সবার ধারণা বদলে যায়। সেখান থেকে শুরু ইরানের ড্রোন বিপ্লব। ইরান বুঝে গিয়েছিল তারা কোনোদিন যুক্তরাষ্ট্রের মতো দামি স্টেলথ ফাইটার বানাতে পারবে না, তাই তারা বেছে নেয় অপ্রতিসম যুদ্ধ কৌশল, অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি করা। ধরা যাক একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুটতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। অন্যদিকে একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে খরচ মাত্র কয়েক হাজার ডলার। যদি একসঙ্গে 100টি ড্রোন আকাশে পাঠানো হয়, তবে শত্রুকে সেগুলো ভূপাতিত করতে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এই অর্থনৈতিক চাপই ইরানের বড় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, নিষেধাজ্ঞার মধ্যে থেকে তারা প্রযুক্তি পায় কোথায়? এখানেই ইরানের কৌশল। তারা বিভিন্ন দেশে ফ্রন্ট কোম্পানি খুলে সাধারণ বাজার থেকে চিপস, মোটর, ক্যামেরা কিনে আনে। তারপর সেগুলোকে সামরিক প্রযুক্তিতে রূপ দেয়। 2022 সালে ইউক্রেনে বিধ্বস্ত একটি ইরানি ড্রোনে আমেরিকান কোম্পানির প্রসেসর পাওয়া গিয়েছিল। অর্থাৎ সাধারণ প্রযুক্তিকে অস্ত্রে পরিণত করার এক অনন্য দক্ষতা অর্জন করেছে ইরান। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলা ছিল এই কৌশলের বড় উদাহরণ। কয়েকশো কোটি টাকার প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ড্রোনের আঘাতে বড় ক্ষতি হয়, কারণ ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে এবং রাডারে ধরা পড়ে না। এই হামলার পর পুরো বিশ্ব বুঝে যায় দামি অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন বড় ভূমিকা রাখে। এমনকি রাশিয়ার মতো শক্তিধর দেশও এই ড্রোন ব্যবহার করতে বাধ্য হয়। ইউক্রেনের শহরগুলোতে এই ড্রোনের শব্দ যেন ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠী এখন ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে ইরান এখন একটি বড় ড্রোন রপ্তানিকারক শক্তিতে পরিণত হয়েছে। আজ থেকে 20 বছর আগে ড্রোনকে অনেকে খেলনা ভাবত, কিন্তু এখন সেই ছোট যন্ত্রই যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। কোটি কোটি টাকার যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক সবকিছুকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই সস্তা প্রযুক্তি। আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিল ইরান।
একটি মিসাইল আকাশে উঠতেই ৮০ টুকরো, প্রতিটি টুকরো আলাদা লক্ষ্যে ছুটছে। মাত্র 10টি মিসাইল একসঙ্গে ছুড়লে আকাশ ভরে যাবে ৮০০ বোমায়। আমেরিকার কোটি ডলারের থার্ড প্যাট্রিয়ট সিস্টেম সেদিন শুধু তাকিয়ে দেখবে। এই দৃশ্য এখন আর কল্পনা নয়, ইরান নিজেই এই সক্ষমতার কথা ঘোষণা করেছে বিশ্বের সামনে। ইরানের পার্লামেন্টের ৯০ নম্বর কমিটির ডেপুটি হেড হোসেইন আলী হাজ্জি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যা বললেন তা শুনে বিশ্বের সামরিক বিশ্লেষকরা চুপ হয়ে গেছেন। তিনি বললেন, ইসলামিক রিপাবলিকের কাছে এমন মিসাইল আছে যা আঘাত হানার আগেই ৮০টি পৃথক বোমায় বিভক্ত হয়ে যায়। একসঙ্গে 10টি ছুড়লে ৮০০টি বোমা একযোগে ছুটবে লক্ষ্যের দিকে। তারপর সরাসরি চ্যালেঞ্জ, কোন থার্ড কোন প্যাট্রিয়ট এগুলো থামাতে পারবে? এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়। ইরান ইতিমধ্যেই ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে ২০২৬ সালের যুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ নথি করেছে জনবহুল এলাকায় বারবার এই অস্ত্র প্রয়োগ করা হয়েছে। তার মানে এই সক্ষমতা পরীক্ষিত, প্রমাণিত এবং মাঠে ব্যবহারযোগ্য। ঠিক যেদিন আমেরিকা ঘোষণা দিল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়া শুরু হবে, সেদিনই ইরান জবাব দিল মিসাইল আর ড্রোন দিয়ে। ইউএই এর দিকে ছুটল ১৫টি মিসাইল, 4টি ড্রোন। ফুজাইরার একটি তেল কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৩ জন ভারতীয় শ্রমিক আহত। ইউএই উপকূলের কাছে 2টি কার্গো জাহাজ আগুনে ভস্মীভূত। আর সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। ইরানি নৌবাহিনী নিজেই স্বীকার করলো, কোনো অস্বীকার নেই, কোনো লুকো ছাপা নেই। তেহরানের ব্যাখ্যা সহজ, আমরা আগে মারিনি, আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, এটা তারই জবাব। উপসাগর জুড়ে আতঙ্ক, জোট বাঁধছে আরব বিশ্ব। সৌদি আরব তাৎক্ষণিক নিন্দা জানালো। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোন করলেন আমিরাতের প্রেসিডেন্টকে, বললেন রিয়াদ আমিরাতের পাশে আছে, থাকবে। জিসিসি বলল এটা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কাতার বলল সংযম দরকার। ইইউ বলল এটা অগ্রহণযোগ্য। কিন্তু ইরান থামেনি, থামার কোনো লক্ষণও নেই। বরং আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে তেহরান বলেছে ইসরায়েলের খেলার পুতুল হলে শিখিয়ে দেওয়া হবে। কাচের ঘরে বসে আছো, একটা সুবিধাও নিরাপদ থাকবে না। ইউএই পাল্টে জানিয়েছে এবার আর চুপ থাকবে না। আমেরিকার অস্ত্র ভান্ডারে ভয়ঙ্কর টান, এখানে আসল আতঙ্ক লুকিয়ে। মাত্র ৩৯ দিনের যুদ্ধে আমেরিকা খরচ করে ফেলেছে ১৪৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, ১০০০টি জয়েন্ট এয়ার টু সার্ফেস মিসাইল, ৩৭০টি SM-6 মিসাইল। কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমের অর্ধেকের বেশি মজুদ ইতিমধ্যেই শেষ। লকহিড মার্টিন উৎপাদন বাড়াচ্ছে, টমাহক তৈরির গতি বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পুরো মজুদ ফেরাতে লাগবে 4 বছরেরও বেশি সময়। আর এই 4 বছরের শূন্যতার মাঝে যদি চীনের সঙ্গে সংঘাত বাঁধে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে প্রশ্নের মুখোমুখি, যে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সাজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছে। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে। কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া।
2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না, কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো, রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে, শুধু ফোনের ওপারে থেকে। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $50,000 থেকে $1 লাখ পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন, $10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণ ফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গে? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক।
মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান। আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব 6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম। জিওপলিটিক্যাল চেস গেম। মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রের ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ। কারণ রাশিয়ার কালিপ্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে। চিত্রটা এখন এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন, নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে, যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হলো এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে, যা একে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে, এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যার উপর নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে উস্তাদ।
যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মার্কিন প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়ার তৈরি গোপন মারণাস্ত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে সরাসরি ওয়াশিংটন বনাম মস্কোর ছায়াযুদ্ধে। নেপথ্যে রয়েছে ভ্লাদিমির পুতিনের একটি গোপন হাত এবং 450 মিলিয়ন পাউন্ডের এক বিধ্বংসী প্রতিরক্ষা চুক্তি। গত 6 এপ্রিল যুদ্ধের মোড় এক নাটকীয় রূপ নেয় যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15 ঈগল যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। সমর বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ হামলা ছিল না। রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 9K-33 ভার্বা দিয়ে এই বিমানটিকে শিকার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত রাডার ফাঁকি দিয়ে নিচ দিয়ে ওড়া লক্ষ্যবস্তুর জন্য এক যমদূত। এর উন্নত ইনফ্রারেড সিকার বিমানের উত্তাপ বা হিট সিগনেচার এমন নিখুঁতভাবে শনাক্ত করে যে আধুনিক কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থায় একে আটকাতে পারে না। যদিও ইরান দাবি করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই বিমান নামিয়েছে, কিন্তু ধ্বংসাবশেষের আলামত রাশিয়ার পুতিনের পাঠানো চালানোর দিকে আঙুল তুলছে। গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধের ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে 450 মিলিয়ন পাউন্ডের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি বিধ্বংসী লঞ্চার এবং 25,500টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর সংখ্যা। যেখানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক যুদ্ধ বিমানের উপর নির্ভর করে, সেখানে ইরান এখন রাশিয়ার পাঠানো এই হাজার হাজার সাশ্রয়ী অথচ প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশপথকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। F-15 বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট ও একজন উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী একটি বড় ধরনের দুঃসাহসিক অভিযান চালায়। ডোনাল্ড ট্রাম্প একে ইতিহাসের অন্যতম সাহসী অভিযান বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ের চিত্র ছিল ভিন্ন। ইরান দাবি করেছে এই উদ্ধার অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনারা যখন হেলিকপ্টার ও MC-130J কমান্ডো 2 পরিবহন বিমান নিয়ে উদ্ধার করতে আসে, তখন ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আমেরিকার অন্তত 2টি $100 মিলিয়ন মূল্যের MC-130J বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। এটি মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বস্তুগত ক্ষতি। এই পরাজয়ের গ্লানি ঢাকতে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নরকের আগুনে পোড়ানোর হুমকি দিয়েছেন। বিশেষ করে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে তারা একটি কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরান কেবল F-15 নয়, একটি A-10 ওয়ার্থহগ এবং 2টি MQ-9 রিপার ড্রোন নামিয়ে দেওয়ারও দাবি করেছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান হামলার মাধ্যমে ইরানকে দমাতে চাইলেও রাশিয়ার দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রতিটি পদক্ষেপকে প্রতিহত করছে। মধ্যপ্রাচ্যের মরুদ্যানে এখন আর শান্তির বাতাস নেই, চারদিকে শুধু যুদ্ধের দাবানল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইসরায়েলের ক্রমাগত সামরিক অভিযানের মুখে ইরান এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিশ্বের দরবারে এক চরম সতর্কবার্তা পাঠিয়েছে ক্রেমলিন। মস্কোর স্পষ্ট দাবি, পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের লেলিহান শিখা যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে ভস্মীভূত করে দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি অবিলম্বে বিশ্ব তেলের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী উন্মুক্ত না করে তবে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ডে অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দিনের হুমকির জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কোনো মন্তব্য না করলেও তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পশ্চিমাদের এক হাত নিয়েছেন। ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর যে একতরফা আগ্রাসন চালিয়েছে এটি তারই নেতিবাচক পরিণতি। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধের ডামাডোল বাজিয়ে কিভাবে একটি দেশের কাছ থেকে স্বাভাবিক নৌ চলাচলের নিশ্চয়তা আশা করা যায়। মস্কোর মতে আলোচনার টেবিলে বসার আগে যুদ্ধের দামামা বন্ধ করা জরুরি। ইরানের দুই প্রধান মিত্র রাশিয়া ও চীন এখন পর্দার আড়ালে একজোট হয়ে কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বার্তা একটাই, এই লড়াই এখনই থামাতে হবে। চীন ও রাশিয়া মনে করে হরমুজ প্রণালীর সংকট সমাধানের একমাত্র পথ হল যুদ্ধবিরতি, কোনো সামরিক হুমকি বা আলটিমেটাম নয়। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, ইসরায়েলের 50টিরও বেশি জ্বালানি কেন্দ্রে নির্ভুল আঘাত হানার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। মস্কো এই অভিযোগ সরাসরি স্বীকার না করলেও রণক্ষেত্রে ইরানের সাফল্যের পেছনে যে রুশ মস্তিষ্কের ছায়া রয়েছে তা এখন ওপেন সিক্রেট। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান বর্তমানে এই রুটটিতে আংশিক অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই নৌ চলাচল স্বাভাবিক হতে হবে। কিন্তু ল্যাভরভ মনে করিয়ে দিয়েছেন যে 1982 সালের রাষ্ট্রসংঘের সমুদ্র আইন অনুযায়ী শান্তি থাকলেই কেবল নৌ চলাচলের নিয়মগুলো কার্যকর হয়, যুদ্ধের সময় নয়। ফলে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের হামলা বন্ধ করছে ততক্ষণ হরমুজ প্রণালীর জট খোলার কোনো সম্ভাবনা নেই। মস্কোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ল্যাভরভ হুঁশিয়ারি দিয়েছেন যে এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক ভূ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটিও এই বড় যুদ্ধের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, ইরান এখানে আক্রান্ত পক্ষ এবং তাদের উপর চাপ সৃষ্টি করে বা তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে কোনো সমাধান আসবে না। বর্তমানে উপসাগরীয় দেশগুলো ইরাক, জর্ডান, সিরিয়া এবং লেবানন সবাই এই যুদ্ধের ভয়াবহতার অপেক্ষায় প্রহর গুনছে। আটলান্টিক পেরিয়ে দোরগোড়ায় যুদ্ধ, রণক্ষেত্র কি এবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন? বিশ্ব রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার অগ্ন্যুৎপাত যে কোনো মুহূর্তে মানচিত্র বদলে দিতে পারে। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ পেছনে ফেলে আমেরিকা এবং ইরান এখন সরাসরি এক মহাপ্রলয়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নরকের স্বাদ দেখানোর হুমকির পর তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। এবার সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সীমাবদ্ধ নেই। ইরানের নিশানায় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের মতো মহানগরীগুলো। ট্রাম্পের আলটিমেটাম, ব্রিজ ও পাওয়ার প্ল্যান্ট ডে। ঘটনার সূত্রপাত গত 5 এপ্রিল, যখন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক নজিরবিহীন আলটিমেটাম জারি করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 7 এপ্রিলের মধ্যে ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে তবে মার্কিন বিমান বাহিনী ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। ট্রাম্পের ভাষায়, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো তবে নরকের আগুনে জ্বলতে হবে। এই হুমকি কেবল কূটনৈতিক চাপ নয়, বরং এক সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী মার্কিন আধিপত্য বজায় রাখার শেষ চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের হুমকির জবাবে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। কিন্তু তেহরানের রাজপথের চিত্র বলছে অন্য কথা। এনকালব স্কোয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজকে মাছ ধরার জালে আটকে ফেলার প্রতীকী ছবি যুদ্ধের উন্মাদনাকে আরো উস্কে দিচ্ছে। ইরান এবার ইঙ্গিত দিচ্ছে অপ্রতিসম যুদ্ধের, যেখানে সাইবার হামলা থেকে শুরু করে আমেরিকার ভেতরে গোপন নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। জ্বালানি যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির নাভিশ্বাস, এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইতোমধ্যে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। এর ওপর ইরান যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেয় তবে বিশ্ব বাণিজ্যের প্রায় 14% অচল হয়ে পড়বে। ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ এখন কেবল যুদ্ধের আশঙ্কায় নয়, বরং মুদ্রাস্ফীতি আর অভাবের আতঙ্কেও দিন কাটাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। তিনি কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তির উপরই বেশি জোর দিচ্ছেন। হেগসেথের সাফ কথা, প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। অন্যদিকে ইরান আংশিক সমঝোতায় রাজি নয়। তাদের দাবি স্পষ্ট, এতদিনের অর্থনৈতিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীর চিরস্থায়ী প্রস্থান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন পশ্চিমা প্রযুক্তির শ্মশান ঘাটে পরিণত হয়েছে। যে অজেয় বিমান বাহিনীর দাপটে গত কয়েক দশক ইসরায়েল ও আমেরিকা এই অঞ্চল শাসন করেছে, ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গত 2 এপ্রিল কিশ দ্বীপের কাছে একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামরিক ইতিহাসে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই ধ্বংসযজ্ঞের খবরটি চাউর হতেই ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক মহলে হাহাকার শুরু হয়েছে। অজেয় F-16 এখন মাটির সাথে মিশে ছাই। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ইরান এই সংঘাতের অন্যতম বড় বিমান হামলাটি সফলভাবে সম্পন্ন করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভূপাতিত হওয়া বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের তা এখনো রহস্যে ঘেরা। আমেরিকার কাছে অত্যাধুনিক F-16V থাকলেও ইসরায়েলের পুরনো মডেলের F-16 বিমানগুলো ইরানের রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাছে অত্যন্ত সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো এখন এতটাই নিখুঁত যে পশ্চিমা বিশ্বের কোনো নন স্টেলথ বিমানই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। কিশ দ্বীপের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট প্যারাশুট নিয়ে ইরানের মাটিতে নামতে বাধ্য হন, যার ভাগ্য এখনো অনিশ্চিত। আকাশপথে আধিপত্য হারালো পশ্চিমারা। এই যুদ্ধ কেবল একটি বা দুটি বিমানের ক্ষতি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, আমেরিকা ও ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় তারা এখন ইরানের ওপর হামলা করতে মাটির খুব কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। আর এই সুযোগেই ইরান তাদের সাধারণ গ্র্যাভিটি বোমা বহনকারী বিমানগুলোকে একের পর এক শিকার করছে। পরিসংখ্যান বলছে, শিউরে ওঠার মতো তথ্য, আমেরিকা ও ইসরায়েল একাধিক F-16, F-15 এবং F-18 যুদ্ধ বিমান হারিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অন্তত 17টি ঘাতক MQ-9 রিপার ড্রোন। এমনকি গত 19 মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35ও ইরানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার স্প্লিন্টারে পাইলট গুরুতর আহত হন। এই ধারাবাহিক ক্ষতির ফলে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ইরান সীমান্তের গভীরে হামলা চালানো প্রায় বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইরানের ইস্পাহান প্রদেশের এক পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনীর এক দুঃসাহসিক উদ্ধার অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি ভূপাতিত হওয়া F-15E স্ট্রাইক ইগলের পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন স্পেশাল ফোর্সের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তাকে চরম পরাজয় বলে আখ্যা দিয়েছে। ইরানের কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি দাবি করেছেন, এই উদ্ধার অভিযানের ছলে আমেরিকা আসলে পালানোর পথ খুঁজছিল। ইরানের হামলায় সেখানে আমেরিকার 2টি বিশাল C-130 কার্গো বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। যদিও আমেরিকা দাবি করেছে কারিগরি ত্রুটির কারণে তারা নিজেরাই এই বিমানগুলো ধ্বংস করেছে, কিন্তু পোড়া ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও ইরান বিশ্ববাসীকে দেখিয়ে প্রমাণ করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তেজ কতখানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যর্থতাকে ইতিহাসের শ্রেষ্ঠ সাহসী উদ্ধার অভিযান বলে প্রচারণা চালালেও ইরানকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর মতে, ট্রাম্প আসলে ময়দানের শোচনীয় পরাজয় ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন।